নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে বিশাখাও। আজকে আবার উত্তরবঙ্গে চোখ দিতে হচ্ছে। গতকালও উত্তরবঙ্গ নিয়েই আলোচনা করেছিলাম বাংলার প্রাইম টাইমে, কিন্তু গতকাল জোড়া বিপর্যয়, জোড়া দুর্যোগ বা জোড়া বিপন্নতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে উত্তরবঙ্গে চোখ রাখতে হচ্ছে একটা অন্য কারণে। তার কারণ অবশ্যই রাজনৈতিক, কিন্তু রাজনীতির পথে একজনের যেরকম অনন্ত পরিক্রমা, রাজনীতির এবাঁক থেকে সেবাঁক, আবার সেবাঁক থেকে এবাঁকে এক স্বঘোষিত মহারাজের যেরকম অনন্ত পরিক্রমা, সেই বিষয়ে কথা বলার জন্য আজ বাংলার প্রাইম টাইমে আপনাদের মুখোমুখি হয়েছে। অনন্ত মহারাজ, এই নামটাও তিনি নিজেই নিয়েছেন, নিজেকে মহারাজ তিনি নিজেই ঘোষণা করেছেন। তার কারণ তিনি মনে করেন যে কোচবিহারে তথা রাজবংশী সম্প্রদায়ের তিনিই রাজা। যে বাড়িতে থাকেন সেটা বাড়ি নয়, সেটা একটা প্রাসাদের মতন, এবং কোচবিহার রাজবাড়ির আদলেই তিনি নিজের সেই প্রাসাদও বানিয়েছেন। সেখানে তিনি রাজার মতো চালেই থাকেন, এবং রাজার যেমন খেয়াল, রাজার খেয়াল কখন কোন দিকে যায় সেটা তো বোঝা সাধারণের পক্ষে একটু মুশকিল হয়, তাই আমাদের মতো সাধারণের পক্ষে অথবা যারা রাজনীতিতে রয়েছেন, গণতান্ত্রিক রাজনীতি যারা করেন, তারা যদি রাজার তুলনায় নিতান্তই সাধারণ হন, তাহলে তাদের পক্ষেও এই রাজার খেয়াল বোঝা মাঝে মধ্যে মুশকিল হচ্ছে, কখন তিনি কোন দিকে বাঁক নিচ্ছেন। অনন্ত মহারাজ, যিনি এই মুহূর্তে অফিসিয়ালি মানে সরকারিভাবে বা আনুষ্ঠানিকভাবে রাজ্যসভার সাংসদ, এবং বিজেপির টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বলতে গেলে, সরকারিভাবে দেখতে গেলে তিনি এখনো বিজেপিতে রয়েছেন, কিন্তু তার মনটা কোথায় রয়েছে, তার খেয়াল এখন কোন দিকে বাঁক নিচ্ছে, কোন দিকে মোড় নিচ্ছে অথবা নিচ্ছে না, সে বিষয়টা বোঝা একটু মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের চেয়ারপারসন, তিনি উত্তরবঙ্গ সফরে গিয়ে আচমকা এই বিজেপি সাংসদের বাড়িতে হাজির হয়ে গিয়েছেন। বাড়িতে নয়, প্রাসাদে। প্রাসাদ এবং মহারাজা এবং মুখ্যমন্ত্রী তারা সব এক জায়গায় হয়েছেন, নানা রকম আলাপ আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই নানা রকম জল্পনা উঠে আসছে। একদিকে রাজা, একদিকে মন্ত্রী বা মহারাজা এবং মুখ্যমন্ত্রী, তাদের মধ্যে আচমকা যদি দেখা হয়, যে রাজ্যে সাধারণত সরকারি অনুষ্ঠানেও সৌজন্য মেনে স্থানীয় সাংসদকে বা বিধায়ককে ডাকা হয় না, যদি সেই সাংসদ বা বিধায়ক বিরোধী দলের হন, সেখানে হঠাৎ করে তৃণমূল চেয়ারপারসন তথা মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন বিজেপি সাংসদের বাড়িতে, এই ঘটনা জল্পনা বাড়ানোর জন্য যথেষ্ট। এবং সেই জল্পনা কেন তৈরি হচ্ছে, আগেও এরকম হয়েছে কিনা, কতবার অনন্ত মহারাজের খেয়াল এভাবে নানা দিকে বাঁক নিয়েছে, তা নিয়েই আমি আর বিশাখা আজ আলোচনা করব বাংলার প্রাইম টাইমে। একদমই তাই, তুমি যে কথাগুলো বলছিলে তার সঙ্গে আমি আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন তাদেরকে একটা বিষয় আগে জানিয়ে রাখি। নিশ্চয়ই বুঝতে পারছি যে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। একদিক থেকে দেখলে আপনি ভাববেন আমি পদ্মবনে দাঁড়িয়ে রয়েছি, আবার অন্য দিক থেকে যদি দেখেন তাহলে মনে হবে আমি ঘাস ফুলের বাগানে দাঁড়িয়ে রয়েছি, আর মাঝখানে একজন দোদুল্যমান। কে ইনি? নিশ্চয়ই আপনারা জানেন, তিনি অনন্ত মহারাজ। আর এই যে ফুলের কথা বলছিলাম, এ কিন্তু একেবারে যে ফুল আমরা দেখে থাকি পদ্ম বা ঘাস ফুল, সেখানে অবশ্যই রাজনীতির ছোঁয়া রয়েছে, আর সেই দিক থেকেই এগুলো রাজনৈতিক চিহ্ন হিসেবেই দেখতে পারেন। কেন বলছি? সকালে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই সোজা তিনি চলে গেলেন অনন্ত মহারাজের রাজপ্রাসাদে। অতিথিকে স্বাগত জানাতে পান সুপুরি নিয়ে প্রতীক্ষায় ছিলেন বিজেপি সাংসদও। মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যশালী রাজবংশী উত্তরীয় পরিয়ে আপ্যায়ন করেন অনন্ত মহারাজ। কোচবিহারের স্বঘোষিত রাজা তিনি, রাজবংশী সম্প্রদায়ের প্রভাবশালী নেতা, আর সেই সঙ্গে রাজ্যসভায় বিজেপির সাংসদ অনন্ত। কিন্তু আজ হঠাৎ তাঁর প্রাসাদোপম বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন, তাকে অনন্ত মহারাজের আপ্যায়ন, দুজনের হাসি মুখে বৈঠক, সবকিছু একসঙ্গে নতুন রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে। তবে কি শিবির বদলাবেন অনন্ত মহারাজ? 2019-এ কোচবিহারে জয় পায় বিজেপি, সেখানে অনন্ত মহারাজের হাতে থাকা রাজবংশী ভোটও বড় একটা ফ্যাক্টর ছিল নিশীথ প্রামাণিকের জন্য, তাঁর জয়ের পেছনে। কিন্তু এবার কোচবিহারে পদ্ম নয়, ঘাস ফুল ফুটেছে।
কঠিন কেন্দ্রে জয়ের পর তৃণমূল সুপ্রিমো হঠাৎ বিজেপি সাংসদের বাসভবনে কেন? প্রশ্ন তো উঠবেই। নেহাতি সৌজন্য সাক্ষাৎ বলে জল্পনা উড়িয়ে দিচ্ছেন আপাতত কোচবিহারের স্বঘোষিত মহারাজ নিজে। দেখলেন অনন্ত মহারাজ কিভাবে দোলনায় দুলছেন, একদিকে পদ্মবন আরেকদিকে ঘাসফুলের বন, মাঝখানে দোলনায় বসে রয়েছে অনন্ত মহারাজ। প্রতীকী ছবি, অবশ্যই প্রতীকী ছবি, কিন্তু অনন্ত মহারাজের মেজাজ যেভাবে দোদুল্যমান, তাতে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন অনন্ত মহারাজ এখন দোলনায় বসে দোল খাচ্ছেন, যার একদিকে রয়েছে পদ্মফুলের বন, অন্যদিকে ঘাসফুলের বন। এবার কয়েকটা ছবি দেখিয়ে নিই। এই যে জল্পনা বা রাজনৈতিক বিশ্লেষকদের এই যে কটাক্ষ বা এই যে প্রতীকী উপস্থাপনা অনন্ত মহারাজ সম্পর্কে, কেন তার উদ্ভব হলো, সেই আলোচনা হঠাৎ করে কেন এরকম দাবানলের মতো ছড়াতে শুরু করলো, এই ছবিগুলো দেখে বুঝতে পারবেন। প্রথমেই অনন্ত মহারাজ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কোট আনকোট সৌজন্য সাক্ষাতের সেই ছবি দেখুন। অনন্ত মহারাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য সাক্ষাৎ করছেন, তথাকথিত সৌজন্য সাক্ষাৎ। এটা অনন্ত মহারাজের সেই প্রাসাদ কোচবিহারে, রাজবংশী সম্প্রদায়ের যিনি স্বঘোষিত মহারাজা, তিনি নিজের যে প্রাসাদ বানিয়েছেন। দেখুন প্রাসাদের দেওয়ালে আবার সেই রাজাদের বাড়িতে যেমন দুটো তলোয়ার এরকম করে ক্রস করে রাখা থাকতো, সেরকমভাবে ঝোলানো রয়েছে। রাজবংশ, রাজপরিবার, রাজার দাপট, কোনো কিছুই বোঝানোর খামতি নেই। এবং সেই রকম এক রাজা তথা সাংসদের সঙ্গে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করতে গিয়েছিলেন। কোথাও এরকম দেখা করতে যাওয়ার কোনো শিডিউলড প্রোগ্রাম ছিল না, আগে থেকে পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছিল না, হঠাৎই মুখ্যমন্ত্রী হাজির হয়ে গেলেন। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো গিয়েছেন বিজেপি সাংসদের বাড়িতে। কোন রাজ্যে? যে রাজ্যে সরকারি অনুষ্ঠানেও বিজেপি সাংসদ বিধায়কদের ডাকা হয় না। এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন অনন্ত মহারাজ। পান সুপারি দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করেছেন। এটা রীতি, রাজবংশী সম্প্রদায়ের রীতি মেনেই সম্ভবত তিনি পান সুপারি দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশ্যই সেটা করা উচিত। একদিকে একাধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল দলের চেয়ারপারসন, দেশের সবচেয়ে সিনিয়র রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে অন্যতম, তিনি যখন একজনের বাড়িতে যাচ্ছেন যিনি আবার রাজ্যসভার সাংসদ, তখন অবশ্যই এই সৌজন্য বজায় থাকা উচিত। কিন্তু খুব উষ্ণতার সঙ্গেই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিসিভ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা হাজির হওয়ায় তিনি যে অবাক হয়ে যাননি সেটা বোঝা যাচ্ছে অভ্যর্থনার ধরন দেখলেই। এই অনন্ত মহারাজের কথা শুরুতেই বলছিলাম, আরও একবার একটু মনে করিয়ে দিয়ে অনন্ত মহারাজকে, অনন্ত মহারাজের ব্যাকগ্রাউন্ডটা কি। অনন্ত মহারাজ কিন্তু নিজেকে রাজাই মনে করেন, যদিও রাজতন্ত্র দেশ থেকে চলে গিয়েছে অনেক আগেই। 1947 থেকেই দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, তারপর দেশের সংবিধান কার্যকর হয়ে গিয়েছে। এই দেশ এখন পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, কিন্তু অনন্ত মহারাজ তিনি নিজেকে এখনও রাজাই মনে করেন, রাজার হালেই চলাফেরা করেন। এবং তার প্রাসাদের ছবিটা দেখলে বুঝতে পারবেন তিনি কোচবিহার রাজবাড়ির আদলেই প্রায় নিজের প্রাসাদ বানিয়েছেন এবং নিজের এই অনন্ত মহারাজ নামকরণটাও তিনি নিজেই করেছেন। এহেন অনন্ত মহারাজ যিনি এরকম রাজার হালে, রাজার খেয়ালে, রাজার মেজাজে চলাফেরা করেন, তার যে মাঝে মধ্যে কারুর প্রতি সন্তুষ্টি বাড়বে, কারুর প্রতি কমবে, আবার কারুর প্রতি কখনো একটু বেশি সদয় হবেন, কারুর প্রতি কখনো একটু নির্দয় হবেন, এটা হয়তো স্বাভাবিক। রাজাদের মধ্যে এরকম খামখেয়ালিপনা হয়তো অনেক সময় থাকে। অনন্ত মহারাজের, যাই হোক, অনন্ত মহারাজ কতটা রঙিন চরিত্র সেই ছবি একবার দেখালাম, যাতে সকলের বুঝতে সুবিধা হয় যে অনন্ত মহারাজ কোচবিহারে নিজের সেই কোট আনকোট সাম্রাজ্য ঠিক কিভাবে চালান। সেই ছবিগুলো একবার একটু দেখিয়ে নিলাম।